ছুটির দিনে জেলায় জেলায় কোরবানির পশুর হাটে উপচে পড়া ভিড়। ক্রেতার নজর ছোট মাঝারি গরুতেই। ঢাকায় বড় পশু নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারী। সকাল থেকে ঘুরতেছি, গরু এখনো মিলাতে পারতেছি না। প্রাইসটা তুলনামূলক বর্তমানে একটু বেশি চাচ্ছে আর কি। যেরকম দাম বলতেছে ওরকম আসলে নেওয়া যাচ্ছে না। আমাদের যে বাজেট তার থেকে 10-15 হাজারটা বেশি যাচ্ছে। দেখতেছে যাচ্ছে আসতেছে 2,83,000 দিয়ে কিনা, এমন এমন কাস্টমার আছে 1,20,000 বলে। ঈদ যাত্রায় ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনে ধীরগতি, লঞ্চে ও গাদাগাদি, সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ। লঞ্চের যে জ্যাম, একদম ছাদের উপরে সিট করছি। রাত্রি 500 ক্ষমতা থাকলে লইছে 1200। এক বছর পরে এখন যাইতেছি মনপুরা বাবা মার সাথে ঈদ করতে। আমার আম্মুর মুখটা দেখবো অনেকদিন পরে। বাড়িতে গেলে আর কষ্ট মনে হবে না, সবার সাথে ঈদ করবো। দাদু আছে, নানুরা আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লাব্বাইক ধ্বনিতে মুখর তাবুর শহর মিনা। আল্লাহর নৈকট্য লাভের আশায় লাখ লাখ মুসল্লির ইবাদত বন্দেগী। পবিত্র হজ পালনে কাল যাবেন আরাফাতের ময়দানে। বিএনপিতে হঠাৎ কমিটি বিলুপ্তির হিড়িক। এক রাতে ঢাকা মহানগর সহ ভেঙে দেওয়া হলো 9টি। মেয়াদোত্তীর্ণ দাবি করলো আন্দোলনে ব্যর্থতা দেখছে হাইকমান্ড। হাটে হাটে ঈদ উৎসবের আমেজ। ক্রেতা বিক্রেতার দরদামে চলছে পশু বেচা কেনা। এবারও বড় গরুর চেয়ে মাঝারি আর ছোট গরুর চাহিদা একটু বেশি। পাইকারদের অভিযোগ, পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে গরুর দামে। হাটে এসে অনেক বড় বড় গরু দেখে ভালো লাগে। সকাল থেকে ঘুরতেছি, গরু এখনো মিলাতে পারতেছি না। ওয়েদারের জন্য যদি ভালো থাকে 2 পয়সা পাবো। বন্দর শহরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঠঘাট গ্রামগঞ্জ পেরিয়ে শত শত ট্রাক ট্রলারে করে কোরবানির গরু ঢুকছে হাটে হাটে। সকাল হতে না হতে বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী পাইকাররা পশু নিয়ে ছুটছেন হাটে। পশুর পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম নওগাঁর চৌবাড়িয়া হাট, রাজশাহীর তাহিরপুর হাট, বরিশাল, রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার পশুর হাট। একটাও ব্যস্ত পারিনি, দাম মেলে না। আমরা কিনে আনছি বেশি দামে, তাই জন্য লস হচ্ছে। বাজার খুব খারাপ, সবকিছুর দাম বেশি, তো সেই হিসেবে গরুর দাম হচ্ছে না ভাই। হাট জুড়ে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদাই বেশি। প্রচুর পরিমাণ গরু আসছে কিন্তু ক্রেতা কম, যে কারণে একটু কেনা বেচা একটু সমস্যা। তুলনামূলক এবার বাজার স্বাভাবিক আছে, খুব বেশিও না আবার কমও না। আমাদের যে বাজেট তার থেকে 10-15 হাজারটা বেশি যাচ্ছে। প্রচন্ড গরমের মধ্যেই চলছে দর কষাকষি। ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় বিভিন্ন হাট ঘুরেও সাধ্য ও পছন্দ মতো কিনতে পারছেন না গরু। অন্যদিকে বিক্রেতারা বলছেন হাটে ক্রেতা কম আর পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে বেচাকেনায়। দালাল মনে করেন কইয়ে গেছে 50, ঠিক আছে, আর পাড়ি দিয়ে একটা লই আইব, আরে কইবে 60। দালালি টেলালি চায় গৃহস্থের দ্বারে, জামা 1000 দেবেন, 500 টাকা দেবেন চা খাইতে। এবার জেলায় জেলায় চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। আর জাল টাকার লেনদেন বন্ধ সহ যে কোনো অনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে 2 দিন আগেও জমে ওঠেনি রাজধানী কোরবানির পশুর হাট। বড় গরু বিক্রি করা নিয়ে বিপাকে ব্যাপারীরা। হাটের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর পশুর হাটে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীতে কোরবানির পশুর হাটের খবর জানাতে আমি এই মুহূর্তে রয়েছে কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন হাটে, যেখানে বেশিরভাগ গরুই আছে ছোট এবং মাঝারি। এই গরুগুলোই বেশি বিক্রি হচ্ছে। আমরা হাসিলঘরের যে অবস্থা দেখেছি তাতে মোটামুটিভাবে বলা যায় এই হাটটি জমে উঠেছে বলা যায়, কারণ আমরা কোনো বিরতি ছাড়াই হাসিলঘরে একের পর এক গরুর হাসিল দেয়া হচ্ছে। সেই হিসেবে গরু কিনে নিয়ে
ক্রেতারা বের হয়ে যাচ্ছেন হাট থেকে এবং তারা যেটা বলছেন এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন দাম কিছুটা বেশি গতবারের তুলনায়, আবার অনেকেই বলছেন যে মোটামুটিভাবে দামাদামি করে কিনতে পারলে একই দাম বা অর্থাৎ সহনশীল বা রিজনেবল প্রাইসে তারা পাচ্ছেন। এটি তাদের হচ্ছে দামাদামি দর কষাকষির যে ব্যাপার। এবং আমরা এখানে যারা ব্যাপারী এবং খামারি এসেছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা দাম যেটা চাচ্ছেন তার চেয়ে বেশ কম দাম বলছেন ক্রেতারা, অর্থাৎ এজন্য তারা বিক্রি করতে পারছেন না। তারা অপেক্ষায় আছেন হয়তো যে বা রাত যত গভীর হবে বা রাত যত বাড়বে ততটা আরও ক্রেতা সমাগম বাড়বে। ক্রেতা সমাগম বাড়লে হয়তো তারা প্রত্যাশা মতো বিক্রি করতে পারবেন। এবং যে গত 2 দিন তারা ঠিকঠাক মতো তেমন কোনো ক্রেতাই পাচ্ছিলেন না দরদাম করার মতো, কেনা বিক্রি করার মতো, সেই জায়গা থেকে কিন্তু আজকে সরে এসেছে বাজারটি এখন মোটামুটিভাবে ক্রেতা মুখর বলা যায় এবং বেচা কেনাও হচ্ছে। তো সেই জায়গা থেকে যে আগামীকালকে বা আজকে রাত্রে থেকে যে জমজমাট ভাবটা তৈরি হবে সেখান থেকে তারা হয়তো তাদের নিয়ে আসা পশু সব বিক্রি করে বাজার থেকে যাবেন, সেই প্রত্যাশাই এখানে যারা এসেছেন খামারি এবং ব্যাপারী তারা করছেন। তো আমার কাছে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন পশুর হাট থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। রাজধানী কোরবানি পশুর হাটের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম কমলাপুরে, যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। এবার জানাবো ঈদে ঘরমুখো মানুষের খবর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সব পথে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। দিন পরে এই পবিত্র ঈদ উল আজহা পালিত হবে, মানুষ উৎসব পালন করবেন। দক্ষিণবঙ্গের দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সদরঘাটে মানুষের যে ভিড়, প্রিয়জনের উদ্দেশ্যে ছুটে চলার যে প্রাণান্তকর চেষ্টা, সেই চেষ্টা মানুষ আসলে করছেন। আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে আসলে সদরঘাটের যে পন্টুন রয়েছে সেই পন্টুনে কিন্তু বলা যায় যে মানুষের বেশ ভিড় রয়েছে। বিশেষ করে বড় যে রুটগুলো রয়েছে ভোলা এবং বরিশালে যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো এই মুহূর্তে পন্টুনে আসলে নোঙ্গর করা রয়েছে, দাঁড়ানো রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই লঞ্চগুলোতে খুব যে একটা ভিড় রয়েছে, বিশেষ করে বড় যে লঞ্চগুলোতে, সেটি বলার সুযোগ নেই। মোটামুটি বলা যায় যে মানুষের যে ভিড় সেটি আসলে বড় বড় যে লঞ্চগুলো রয়েছে, বিশেষ করে পারাবাদ 12, সুরভি 7 কিংবা প্রিন্স আওলাদ, এছাড়া শুভরাজ রয়েছে, সুন্দরবন রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে বা কীর্তনখোলা রয়েছে, যে বড় বড় লঞ্চগুলো রয়েছে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বা ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, সেই লঞ্চগুলোতে আমরা খুব বেশি ভিড় না দেখলেও আমরা যে ছোট লঞ্চগুলো রয়েছে অপেক্ষাকৃত সেই লঞ্চে আসলে আমরা ভিড় লক্ষ্য করছি। এবং ইতোমধ্যেই কিন্তু বলা যায় যে প্রায় 70টির অধিক লঞ্চ ইতোমধ্যে সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে। এখনও বেশ কয়েকটি লঞ্চ ছাড়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছে। এখানে BIWTA, নৌ পুলিশ, র্যাবের পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সরকারের, তাদের টহল টিম কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত বছরও কিন্তু গত কয়েক বছরে নানা ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। সেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে বিভিন্ন যে টহল টিম, সেই টহল টিম কাজ করছে। এবং র্যাবের পক্ষ থেকেও একটি টহল টিম কিছুক্ষণ আগে এখানে তদারকি উদ্দেশ্যে তারা দেখেছি যে ঘুরে গিয়েছে এবং তারা বলছেন যে অতিরিক্ত যাত্রী হয়ে যেন কোনো লঞ্চ না ছাড়ে, বোঝাই না করে না ছাড়ে, সে ব্যাপারে তারা তদারকি করছেন। পাশাপাশি অন্যান্য যে সমস্ত অনিয়ম রয়েছে সেই অনিয়মের বিরুদ্ধেও তারা সোচ্চারের কথা বলছেন। এছাড়া আমরা যাত্রীদের পক্ষ থেকেও কিন্তু তেমন কোনো অভিযোগ বড় ধরনের বা মোটা দাগে ভাড়ার বিষয়ে কিংবা অন্যান্য কোনো পরিবেশগত যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এখন পর্যন্ত পাইনি। সব মিলিয়ে বলা যায় যে ঈদ উল আজহা আর 2 দিন পরেই পালিত হবে এবং সে উদ্দেশ্যে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে বিভিন্ন রুটে যাত্রীরা ঘরমুখ মানুষ যাচ্ছেন। তো এই ছিল আমার হাতে সদরঘাট থেকে সবশেষ খবর। ঈদে ঘরমুখ মানুষের খবর জানাতে আমরা সরাসরি ছিলাম রাজধানীর সদরঘাটে। ঐতিহাসিক তাবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য লাভের আশায় শনিবার মিনা থেকে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। এই বছর বিশ্বের বিভিন্ন দেশের 20 লাখেরও বেশি মুসল্লি হজে অংশ নিয়েছেন। মিনা থেকে হজের খবর জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। তো প্রায় 180টি দেশ থেকে 20 লাখেরও বেশি মুসলিম হজ পালন করতে এসেছেন এবং মিনার তাঁবুতে অবস্থান করছেন। 8 জিলহজ জুমার নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ এবং এশা এবং 9 তারিখ ফজর নামাজের আদায়ের মধ্য দিয়ে মিনায় অবস্থান শেষ হবে এবং মুসল্লিরা আরব লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানের দিকে ছুটে যাবেন। আরাফায় অবস্থানের পরে আবার জামরায় পাথর নিক্ষেপ এবং জামরায় পাথর নিক্ষেপের পরেই
মাথা মুন্ডানো এবং কোরবানি করার মাধ্যমে মঙ্গলবারে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। এই মিনায় ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্থান এই মিনা। এখানে হজরত ইসমাইল আলাইহিসসালামকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করতে নিয়ে এসেছেন এবং এই কারণেই হজের এই কার্যক্রম এই জায়গা থেকেই শুরু হয়। এ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা প্রায় 17 জন হাজি ইন্তেকাল করেছেন। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে এই প্রচণ্ড খরতাপে এবং রৌদ্রে বের হলে অবশ্যই ছাতা, সানগ্লাস যেন ব্যবহার করে এবং পর্যাপ্ত পানি পান করে। সৌদি আরবের মিনা থেকে মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। বিএনপিতে হঠাৎ করেই কমিটি বিলুপ্তির হিড়িক। এক রাতে ঢাকার 2 মহানগর সহ বরিশাল, চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটি আর ছাত্র দলের 4টি কমিটি ভেঙে দিয়েছে দলের হাইকমান্ড। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তির দাবি করলেও আন্দোলনের ব্যর্থতাই এর মূল কারণ বলে ধারণা করছেন কেউ কেউ। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের একের পর এক কমিটি বিলুপ্তি সেই গুঞ্জনে ঘি ঢালে। 10 ডিসেম্বরের পরে হাসিনার কথায় দেশ চলবে না। বিএনপির আন্দোলনে মহানগরে যারা নেতৃত্বে ছিলেন তাদের মাঝে উত্তর মহানগরের আহ্বায়ক আমানুল্লাহ আমান গত বছরের 10 সেপ্টেম্বর দুদকের মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তার কমিটির সদস্য সচিব আমিনুল হক 28 অক্টোবরের পর গ্রেফতার হন গোয়েন্দা জালে। অন্যদিকে সরব থাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম 28 তারিখের পর গ্রেফতার এড়াতে চলে যান আত্মগোপনে। তার কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনু গ্রেফতার হন আগেই। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না গ্রেফতার হলেও সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু থেকে যান আত্মগোপনে। তবে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির নেতারা আন্দোলনের ব্যর্থতাকে মানতে নারাজ। এটা তো একটা সংগঠনের চলমান প্রক্রিয়া। বিএনপি এক এক জায়গায় একটা দায়িত্ব পালন করার মতো অনেক নেতা আছে, দেখা যায় বিএনপিতে এটা কোনো সমস্যা না। শিগগিরই ঢাকার 2টি ও বরিশাল, চট্টগ্রাম মহানগর সহ যুবদলের কেন্দ্রীয় এবং ছাত্রদলের 4 মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্য আনার হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু। এ নিয়ে গ্রেফতার 5 জনের মধ্যে 4 জনই দায় স্বীকার করে জবানবন্দি দিলেন। শুক্রবার 7 দিনের রিমান্ড চলাকালীন বাবুকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে 6 জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে বাবুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। অপর আসামি ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু 8 দিনের রিমান্ডে আছেন। এদিকে এমপি আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের মাধ্যমে সরকার সৎ সাহস দেখিয়েছে, এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয় ব্রিফিংয়ে তিনি বলেছেন, আদালতে প্রমাণের আগে কাউকে দোষী বলা যাবে না। শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে। জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড, এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেও পরবর্তী ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের থেকে বড় স্কোর প্রত্যাশা করছেন সাবেক টাইগার ক্রিকেটার মোহাম্মদ রফিক। সাকিব আল হাসানের ব্যাটে রান আশাকে ইতিবাচক মনে করছেন তিনি। তবে টাইগারদের জয়ের পেছনে কৃতিত্ব বোলারদেরকেই দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। অন্যদিকে শান্ত লিটনদের আউটকে সুইসাইড বলে আখ্যা দিয়েছেন তিনি। যখন খেলাটা পুরো দেখতেছিলাম একসময় তো মনে হচ্ছে যে বাংলাদেশ হেরে যায়, বাট দেখি খুব ভালো কামব্যাক করেছে। আমেরিকা উইকেট আর ওয়েস্ট ইন্ডিজ উইকেট, এখন বুঝতে পারবে যে অলরেডি প্লেয়ারগুলো যে ডিফেন্সটা কী। আপনি এখানে আমি বলবো 160, 200 রান, 80 রান, 180 সেভ না। প্রথম যে সব আউটগুলো হয়েছে আমি মনে করি যে এটি সুইসাইড আউট হয়েছে, বাট এদের চিন্তা করা উচিত যে আমি রানে নাই, আমার কি করতে হবে, একটু সময় নিয়ে খেলি। সাকিব কিন্তু দেখা যাচ্ছে জায়গা রকম একটা রান করেছে, যে এইটাই কিন্তু বড় প্লেয়ারের গুণটা, যে না আমার কোথায় কোথায় লাগবে। আজকে 3-4টা ম্যাচ জিততেছে, এটা কিন্তু আমি 100% বলারের বলবো যে এটা বলারের ক্রেডিট, কারণ কি আপনি বলারে কিন্তু এই ম্যাচটা জিতেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
ছুটির দিনে জেলায় জেলায় কোরবানির পশুর হাটে উপচে পড়া ভিড়। ক্রেতার নজর ছোট মাঝারি গরুতে। ঢাকায় বড় আকারের পশু নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারীরা। এই যাত্রায় ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনে ধীরগতি, লঞ্চ ও গাদাগাদি সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ। বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। লাব্বাইক ধ্বনিতে মুখর তাবুর শহর মিনা। আল্লাহর নৈকট্য লাভের আশায় লাখ লাখ মুসল্লির ইবাদত বন্দেগী। পবিত্র হজ পালনে কাল যাবেন আরাফাতের ময়দানে। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী খান তাজনিনা হাসান। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।